সুরেশবাবু তার মা কমলা এবং বোন কাজলের সঙ্গে থাকত। সুরেশবাবুর একটি বড় মিষ্টির দোকান ছিল এবং তার একমাত্র বোন কাজল বিয়ের কয়েক মাস পরেই শ্বশুরবাড়িতে ঝগড়া করে মায়ের বাড়ি ফিরে এসেছিল। তারপর থেকে কাজল মায়ের বাড়িতেই থাকত, কারণ শ্বশুরবাড়ি থেকে তাকে কেউ নিতে আসেনি। একদিন সুরেশ যখন বাড়ির বাগানে বসেছিল, এমন সময় তার মা তার কাছে আসে। বাবা সুরেশ, আমি তোর বিয়ে ঠিক করে দিয়েছি। বিয়ে? তুমি আমার বিয়ে ঠিক করে দিলে? মা, তুমি আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে না কেন? এতে জিজ্ঞাসা করার কি আছে? তোর দাদুও তোর বাবাকে না বলে আমার সঙ্গে তোর বাবার বিয়ে ঠিক করে দিয়েছিল। অনেক পুরানো সময় থেকেই এই নিয়ম চলে আসছে। তাহলে তুই বিয়ের ব্যাপারে জেনে কি করতিস? কিন্তু মা। আর কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি যা, তৈরি হয়ে আয়, তারপর মেয়েদের বাড়িতে যাব। আজ তোর বিয়ে। কি বললে? আজকে আমার বিয়ে? এসব তুমি কি করেছো মা? এরপর কমলা তার ছেলেকে নিয়ে পাত্রীপক্ষের বাড়িতে চলে যায়। সুরেশ এই বিয়েতে একদম খুশি ছিল না, কারণ সে প্রথম থেকেই চাইতো সে নিজের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করবে। কমলা অনেক জোর করায় সুরেশ তাকে বারণ করতে পারে না এবং তার মায়ের পছন্দ করা মেয়ে রাধার সঙ্গে বিয়ে করে নেয়। বিয়ের পর সুরেশ যখন তার দুই বন্ধুর সঙ্গে ছাদে বসে ড্রিঙ্ক করছিল, এমন সময় তার এক বন্ধু বলে, ভাই সুরেশ, বৌদি তো অনেক ভালো। সত্যি কথা বলতে তোর মা অনেক ভালো বৌমা নিয়ে এসেছে। আমি জানি না ভাই, আমি তাকে ভালোভাবে দেখিনি। তাছাড়া আমি তাকে ভালোভাবে দেখতেও চাই না। এভাবে বলিস না, মেয়েটা সত্যি অনেক ভালো, দেখতেও কত সুন্দর। তুই জানিস মেয়েটার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে সম্পর্ক আসছিল, কিন্তু তোর মা সবাইকে সাইড করে তোর সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। দেখতে সুন্দর হয়ে গেলে সবকিছু হয়ে যায় না মদন। মেয়েটা অনেক গরিব পরিবারের মেয়ে। আরে ভাই, মেয়েটা সংস্কারী মেয়ে, কোনোদিন জোর গলায় কথা বলে না, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলাও করে না। আজকালকার সময় এরকম মেয়ে পাওয়াই যায় না। নিজের বন্ধুর মুখে রাধার ব্যাপারে ভালো ভালো কথা শুনে সুরেশের অনেক ভালো লাগে। সুরেশ নিজের বউ রাধার সঙ্গে সম্পর্ক রাখলেও তার সঙ্গে ভালোভাবে কথা বলতো না। এসবের পরেও রাধা কোনোদিনও তার শাশুড়ির কাছে সুরেশের ব্যাপারে কোনো নালিশ করেনি। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সুরেশ এবং তার বোন কাজল যখন হলরুমে বসেছিল, এমন সময় রাধা সেখানে আসে। সুরেশ, আমি খাবার বার করে দিয়েছি, তোমরা সবাই এসে খেয়ে নাও। আজ আমি বাইরে খেতে যাব, আমার অপেক্ষা করতে হবে না, রাতে বাড়ি ফিরবো না। সুরেশ এই বলে সেখান থেকে চলে যায়। সুরেশের চলে যাওয়ার পর কাজল বলে, কি হয়েছে? এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমার দাদা তো বলেই দিয়েছে যে আজ সে বাইরে থাকবে। এবার যাও, গিয়ে বাড়ির বাকি কাজগুলো করো। কিন্তু দিদি, সুরেশ প্রত্যেক রাতে কোথায় যায়? এই সমস্ত জেনে তুই কি করবি? তোকে যতটা কাজ করতে বলা হয়েছে সেগুলোই কর। এবার যা, আমার জন্য খাবার বার করে দে। হ্যাঁ দিদি, আমি খাবার বার করে দিচ্ছি। রাধার ননদ কাজল তাকে পছন্দ করত না, কারণ রাধা ও কাজল যখনই একসঙ্গে কোথাও যেত সেখানে সবাই রাধার সুন্দর হওয়ার জন্য তার অনেক প্রশংসা করত। অপরদিকে কাজল দেখতে সুন্দর না হওয়ায় কেউ তাকে নিয়ে কথা বলতো না। এসবের কারণেই কাজল রাধাকে সব সময় বিরক্ত করত। একদিন সুরেশের মা অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে যায়। বাবা সুরেশ, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুই নিজের বউ রাধার ভালোভাবে খেয়াল রাখিস, সে অনেক ভালো মেয়ে। মা, দাদা তো খুব ভালো করেই খেয়াল রাখে, আর কত ভালোভাবে খেয়াল রাখবে? কাজল, তুই নিজের সংসার ভালোভাবে করতে পারিসনি, তাই বলে অন্য কারোর সংসার খারাপ করিস না। হ্যাঁ, এরকম মা বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। কাজল এই বলে তার মায়ের সামনে থেকে চলে যায়। সুরেশ, রাধা এখন গর্ভবতী। আমার অনেক ইচ্ছে ছিল তোদের সন্তানকে দেখব, কিন্তু আর সেই ইচ্ছে পূরণ হবে না মনে হয়। এরকম করে বলো না মা। সুরেশ, আমার বৌমাকে ভালোভাবে রাখিস, তোদের সন্তানকে কখনো কোনো জিনিসের অভাব হতে দিবি না। কমলা এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। কমলা দেবীর মৃত্যুতে তার ছেলে সুরেশ এবং বৌমা রাধা অনেক দুঃখী হয়ে যায়। এরপর থেকে সুরেশ নিজের মায়ের কথা মতো রাধার সঙ্গে জোর গলায় কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও সুরেশ রাধাকে ভালোবাসতো না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় এবং রাধা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মা মারা যাওয়ার পর থেকেই সুরেশ প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ত
এবং সকালে দোকান খোলার কিছু সময় আগে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার দোকানে যেত। অপরদিকে কাজলও রাধার উপর অনেক অত্যাচার করত এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এইরকমই একদিন সন্ধ্যাবেলায়, সুরেশ, আজ আমাদের ছেলের শরীর খুব একটা ভালো নেই, আজ তোমাকে বাইরে যেতে হবে না, বাড়িতেই থেকে যাও, যে কোনো সময় তোমার প্রয়োজন হতে পারে। আজ আমার একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, ছেলের যখন শরীর খারাপ তাহলে 2-3 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর সুরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন রাতের বেলা হঠাৎ খুব জোরে বৃষ্টি হয় এবং চারিদিক অন্ধকার হয়ে যায়। রাধা নিজের ছেলেকে নিয়ে একা রুমের মধ্যে বসেছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। রাধা গিয়ে দরজা খুলে দেখে সুরেশ এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এসো শিল্পা, এসো, আজ থেকে এই বাড়ি তোমার। আচ্ছা সুরেশ, এই মহিলাটিকে? এর নাম রাধা। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় এবং কোনো কাজ করানোর থাকে তাহলে তুমি আজ থেকে রাধাকে বলবে। আচ্ছা, এবারে বুঝতে পারলাম। আমার জামা ভিজে গেছে, যাও রাধা, আমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে এসো, আর তারপর গরম গরম খাবার বার করে দেবে। আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমার ব্যাপারে জানার চেষ্টা করো না রাধা, আমার ব্যাপারে জানলে তুমি চমকে যাবে। তোমাকে যে কাজটা বলেছি তাড়াতাড়ি সেই কাজটা করে দাও। শিল্পার কথা রাধার পছন্দ হয় না, তাই রাধা শিল্পার কাজ করার জন্য রাজি হয় না। আমার ছেলের শরীরটা ভালো নেই, আমি তোমার কাজ করে দিতে পারবো না, আমি কাজল দিদিকে ডেকে দিচ্ছি। রাধা, বেশি তর্ক করো না, বাচ্চাকে শিল্পার কোলে দিয়ে দাও এবং শিল্পা যেমন বলছে তেমনটাই করো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে, তুমি বাচ্চাকে আমার কোলে দিয়ে যাও আর গিয়ে কাজ করো। রাধার ইচ্ছে না থাকলেও সে নিজের বাচ্চাকে শিল্পার কাছে দিয়ে বাড়ির কাজ করতে থাকে। বাড়ির কেউ রাধাকে শিল্পার ব্যাপারে কিছুই জানায় না। পরের দিন সকালে সুরেশের বোন কাজল এবং শিল্পা বসে বসে গল্প করছিল। কেমন আছো শিল্পা বৌদি? আমি কাল রাতেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর ঘুম থেকে উঠতে পারলাম না। কোনো ব্যাপার নেই, এবার তো আমরা একসঙ্গেই থাকবো। তুমি একদম ঠিকই বলেছ, দাদার তো একদম সাহসী হচ্ছিল না। আমি বারবার বলে বলে দাদাকে সাহস দিয়েছি যাতে সে তোমাকে এই বাড়িতে নিয়ে আসে। কাজল যখন শিল্পাকে এই কথা বলছিল, এমন সময় চা নিয়ে তাদের কাছে আসার সময় রাধা কাজলের কথা শুনে ফেলে এবং অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আমার তো একদম ভালো লাগছিল না যে আমার দাদা প্রত্যেকদিন বাড়ি থেকে বেরিয়ে যেত, সে বাইরে গিয়ে তোমার সঙ্গে থাকতো। তাই তো আমি এই ব্যবস্থাটা করে দিলাম, এবার তোমরা দুজন শান্তিতে এই বাড়িতেই থাকো। তুমি একদম ঠিক কাজ করেছো কাজল, সুরেশ আমাকে ছাড়া থাকতেই পারে না। এই রাধা কোথায় চলে গেল? আমি তাকে কতক্ষণ আগে চা করে নিয়ে আসার জন্য বললাম, সে এখনো আসেনি। রাধা, রাধা! তার মানে সুরেশ প্রত্যেক রাতে এই মহিলার কাছে যেত? মায়ের মারা যাওয়ার পরেই মহিলাটিকে বাড়িতে নিয়ে এসেছে। এবার আমি কোথায় যাব? আমার কি হবে? রাধা, রাধা এখনো আসছে না। তাছাড়া তার ঘরের ভেতর থেকে সবসময় তার ছেলের কান্নার আওয়াজ আসে, 1 মিনিট চুপ করে থাকতেও পারে না। এরপর রাধা চা নিয়ে তাদের কাছে আসে। এ নাও, তোমাদের চা নিয়ে নাও। রাধা, তোমার ছেলেকে আমার কাছে দিয়ে যাও, আমি তার খেয়াল রাখবো আর তুমি বাড়ির কাজ করবে। না না, তোমাকে সাহায্য করতে হবে না, আমি নিজের ছেলের খেয়াল রাখতে পারবো। আচ্ছা, এই ব্যাপার। তোমার সাহস কি করে হয় যে আমার সঙ্গে এভাবে কথা বলো? চুপচাপ বাচ্চাটাকে আমার কাছে দিয়ে যাও, না হলে তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেব। তুমি কে যে আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেবে? শিল্পা বৌদি এই বাড়ির মালিক, এবার বুঝতে পারলি? এবার যা, নিজের বাচ্চাকে এনে শিল্পা বৌদির কাছে দিয়ে দে। রাধাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো এবং তার ছেলেও খুব কান্নাকাটি করছিল, তাই কাজলের কথা শোনার পর রাধা তার ছেলেকে শিল্পার কাছে দিয়ে দেয়। এরপর রাধা আবার বাড়ির সমস্ত কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মাঝে মাঝে রাধা সারাদিনে একবারের জন্যেও তার ছেলের কাছে যেতে পারত না। শিল্পা এবং কাজল তাকে বাড়ির চাকর বানিয়ে রেখে দিয়েছিল। সুরেশ এসব দেখার পরেও কিছুই বলতো না। হে ঈশ্বর, আমি কার সঙ্গে খারাপ করেছি যে আমাকে এই দিন দেখতে হচ্ছে? আগে ওই মহিলা এসে আমার স্বামী কেড়ে নিল, এবার আমার সন্তানকেও আমার কাছে রাখতে দেয় না। ঈশ্বর, আমি আর বেঁচে থাকতে চাই না, তুমি আমাকে নিজের কাছে ডেকে নাও, না হলে আমার জীবন ভালো করার জন্য কাউকে পাঠাও, আমি এভাবে বাঁচতে পারবো না। রাধা এই বলে কান্নাকাটি করতে থাকে। অপরদিকে গ্রামের এক বাড়িতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। রামু,
তোমার বউ একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আরে বাহ, এটা তো অনেক ভালো খবর। আমি অনেক দিন থেকে একটা কন্যা সন্তান চাইছিলাম, ঈশ্বর আমার শুনে নিয়েছে। আজ আমি অনেক খুশি। ভেতরে গিয়ে নিজের মেয়েকে এবার দেখতে পারো। এরপর রামু বাড়ির ভেতরে গিয়ে তার মেয়েকে কোলে তুলে নেয়। আমার মেয়ে কত সুন্দর দেখতে, তুমি দেখবে পার্বতী, আমাদের মেয়ে বড় হয়ে আমাদের নাম উজ্জ্বল করবে। আমি এর নাম রাখবো রিঙ্কি। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়। একদিন সুরেশবাবুর বাড়িতে রাধা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় শিল্পা চা খেতে খেতে তাকে বলে, কি ব্যাপার রাধা, আজ তোমাকে এত হাসি খুশি মনে হচ্ছে কেন? তুমি কি এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ঠিক করেছো? আজ আমার মন ভালো আছে, তাই আমি হাসি খুশি। তাছাড়া এই বাড়ি থেকে যাওয়ার আমার কোনো ইচ্ছাও নেই। এখানে আমার স্বামী আর ছেলে থাকে, তাই আমি এই বাড়িতেই থাকবো। কি বললে? তোমার স্বামী আর তোমার ছেলে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। বাবা বিক্রম, এদিকে আয় বাবা, নিজের মায়ের কাছে আয়। শিল্পার এই কথা বলার সঙ্গে সঙ্গে 5 বছরের বিক্রম তার কাছে আসে এবং তার কোলে উঠে পড়ে। এবার তুমি দেখলে তো রাধা, আমার ছেলে খুব ভালো করেই আমাকে চেনে। বিক্রমের মা আমি, তুমি নয়। শিল্পা রাধার স্বামী কেড়ে নেওয়ায় রাধা সহ্য করে নিয়েছিল, কিন্তু এবার নিজের ছেলেকে নিজের থেকে দূরে হতে দেখে তার অনেক কষ্ট হয়। বিক্রম তোমাকে মা বলে ডাকছে কেন? বিক্রমের মা তো আমি। কি বললে? তুমি বিক্রমের মা? তুমি বিক্রমকে ঠিকমতো সময় দাও? শেষবার কবে একে খাইয়েছিলে বলো তো? তুমি ভালো করেই জানো শিল্পা, আমি নিজের ছেলের কাছে কেন আসতে পারি না। তোমরা সবাই সবসময় আমার ছেলেকে আমার থেকে দূরে করে দাও। রাধা শিল্পাকে এসব কথা বলছিল, এমন সময় সুরেশ সেখানে আসে। কি চলছে এখানে? তুমি শিল্পার সঙ্গে কোন কথা নিয়ে তর্ক করছো? বিক্রম যাকে ইচ্ছা মা বলে ডাকুক, ছেলেটা তো তোমার। সে শিল্পাকে মা বলে ডাকছে, তাতে তোমার সমস্যা হচ্ছে কেন? আমার ছেলে যদি শিল্পাকে মা বলে ডাকে, তাহলে আমাকে কি বলে ডাকবে? বিক্রম তোমাকে ছোট মা বলে ডাকবে। আমি বিক্রমকে শিখিয়ে দিয়েছি, সে আমাকে মা বলে ডাকবে, আর তুমি হবে তার ছোট মা। ছোট মা? কিন্তু কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করো না রাধা, যাও গিয়ে আমার জন্য চা করে নিয়ে এসো। এরপর রাধা দুঃখী হয়ে রান্নাঘরে চলে যায়। বিক্রম আমার ছেলে, সে শুধুমাত্র আমাকেই মা বলে ডাকবে। সে নিশ্চয়ই আমাকে মা বলে ডাকবে। আমি শিল্পাকে নিজের ছেলেকে কেড়ে নিতে দেব না। পরের দিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই রাধা নিজের ছেলেকে নিয়ে গ্রামে তার বাপের বাড়ি চলে যায়। রাধাকে বাড়ি ফিরে আসতে দেখে তার বাবা অজয়বাবু অবাক হয়ে যায়। আরে রাধা, তুই আমাদের খবর না দিয়ে এখানে চলে এলি, জামাই এলো না কেন? কি হয়েছে রাধা, তুই কিছু বলছিস না কেন? মা, আমি ওই বাড়িতে আর কোনোদিনও যাব না। তুই এরকম করে বলছিস কেন রাধা, কিছু হয়েছে? মা, 5 বছর পর্যন্ত আমি নিজের স্বামীর থেকে দূরে থেকে সহ্য করেছি, কোনোদিনও কিচ্ছু বলিনি। তোমাদেরকেও সেসব ব্যাপারে কিছুই জানাইনি। কিন্তু আমি আর সহ্য করতে পারছি না মা। সেই মহিলাটি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিচ্ছে। আমার ছেলে আমাকে মা বলে না ডেকে তাকে মা বলে ডাকছে। এসব আমি কি করে সহ্য করব মা? কাঁদিস না রাধা, আমি জামাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না বাবা। 5 বছর থেকে আমি একটা চাকরের মতো সেই বাড়িতে ছিলাম। সে আমাকে বিয়ে করতে চাইছিল না, শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের ভয়ের কারণেই সে বিয়ে করেছিল। তার মারা যাওয়ার পর থেকে আমার জীবন খারাপ হয়ে গেছে। এভাবে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলে কি সবকিছু ঠিক হয়ে যাবে রাধা? আমি আর ফিরে যাব না মা। আমার ননদ আর সেই মহিলাটি আমাকে বেঁচে থাকতে দেবে না মা। সেখানে থাকলে আমি মারা যাব। এরকম করে বলিস না রাধা, তুই আমাদের সঙ্গে এখানেই থাক, আর কান্নাকাটি করিস না, চুপ কর। আমাদের সাথে থাকবে? আপনি কি বলতে চাইছেন মা? বৌমা, আসলে রাধার স্বামী তাদের বাড়িতে। আমি সবকিছু শুনে নিয়েছি। আমার সামনে এই সমস্ত দুঃখের কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই। 5 বছর যখন সহ্য করে নিয়েছে, তাহলে এর পরেও সে সহ্য করতে পারবে। একে আমাদের এখানে রাখার কথা বলছেন কেন? বৌমা, এরকম করে বলো না, রাধা আমার মেয়ে। যদি তোমার স্বামী আজ অন্য কোনো মহিলাকে বাড়িতে নিয়ে আসতো, তাহলে তুমি কি করতে? আমি কি করতাম? আমি সবার আগে নিজের স্বামীর বাবা মাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম, তারপর নিজের স্বামীকেও মেরে ফেলতাম। বৌদি, সেই বাড়িতে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়। তারা আমার ছেলেকেও আমার থেকে কেড়ে নেয়। ওরকম জায়গায় আমি কিভাবে থাকবো? তোর যেখানে যাওয়ার সেখানে চলে যা, স্বামীর বাড়ি যা বা অন্য কারোর বাড়ি চলে যা, কিন্তু একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, এই বাড়িতে আমি তোকে থাকতে দেব না।
রাধার বৌদি টুম্পা তাকে এই সমস্ত কথাগুলো বলছিল। এমন সময় রাধার দাদা নির্মলও সেখানে আসে। আরে কি হয়েছে? কেন জোরে জোরে চিৎকার করছো টুম্পা? আরে রাধা, তুই কখন এসেছিস? মহারানী ঝগড়া করে আমাদের বাড়িতে চলে এসেছে, আর সাথে নিজের সন্তানকেও নিয়ে এসেছে। আরে টুম্পা, সে যখন ঝগড়া করে চলে এসেছে তাহলে 2-3 দিন থাকার পর আবার চলে যাবে। তুমি তার উপর রাগারাগি করছো কেন? রাধা, তুই রুমের ভিতরে গিয়ে বিশ্রাম কর। 2 দিন পর আমি তোকে শ্বশুর বাড়ি রেখে আসবো। নির্মল, আগে তোর বোনের কাছ থেকে আসল কথাটা জেনে নে। আসল কথা জেনে আমি কি করব বাবা? এমনিতেই মেয়েরা যখন খুশি বাপের বাড়ি আসতে পারে। এমনিতেই তুমি দেখবে 2 দিন পর রাধা নিজেই শ্বশুর বাড়ি চলে যেতে চাইবে। সারা জীবন এখানে থাকতে তারও ভালো লাগবে না। ঠিক আছে, আমি এবার যাচ্ছি, না হলে আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। নির্মল এই বলে কাজে চলে যায়। এরপর রাধা তার মায়ের রুমে গিয়ে কান্নাকাটি করতে থাকে। কত অসহায় হয়ে গেছি আমি, আমার কাছে কেউ নেই। আমার হাতে আর কিছুই নেই রাধা। আমার ইচ্ছে করলেও আমি তোকে এখানে রাখতে পারবো না। আমার কপালটাই খারাপ মা, আমাকে কেউ ঠাঁই দেবে না। 2-3 দিনও আমি এখানে থাকবো না, আমি আজকেই শ্বশুর বাড়ি ফিরে যাব। এরপর সেদিন রাত্রেবেলা সকলে যখন হলরুমে বসেছিল, এমন সময় রাধা তার শ্বশুর বাড়ি পৌঁছায়। রাধাকে দেখে তার ননদ বলে, কোথায় চলে গিয়েছিলে মহারানী? বাড়ির কাউকে কিছু বলে যাওনি কেন? আসলে আমি নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে ফিরে এলে কেন? নিশ্চয়ই তোমার দাদা বৌদি তোমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। রাধা, তুমি কোন সাহসে আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলে? সুরেশ, রাধাকে পরিষ্কার করে বলে দাও সে যেন আমার ছেলেকে নিয়ে কোথাও না যায়। রাধা, পরের বার থেকে যেন আমি এরকম কিছু না শুনি। বিক্রম আমার ছেলে, পরের বার থেকে তার কাছেও যাবে না। শিল্পা তার মা, শিল্পা, তুমি তার কেউ নও। এরপর থেকে রাধা আবার বাড়ির সমস্ত কাজ করত এবং শিল্পা বিক্রমের সঙ্গে সময় কাটাত এবং তার সঙ্গে খেলাধুলাও করত। ধীরে ধীরে বিক্রম বড় হতে থাকে এবং সে শিল্পাকে মা বলে ডাকতে থাকে আর রাধাকে ছোট মা বলে ডাকে। রাধা যখনই তার ছেলের মুখ থেকে ছোট মা শুনত তখন তার খুব কষ্ট হতো, কিন্তু তারপরেও সে সমস্ত কিছু সহ্য করে নিয়েছিল। আমার উপর যতই অত্যাচার হোক আমি কোথাও যাব না। এখানে আমার ছেলে আমার চোখের সামনে আছে। আমার ছেলে যেন বড় হয়ে ভালো মানুষ হয়ে উঠুক। দেখতে দেখতে বিক্রম 16 বছরের হয়ে যায়। বিক্রম নিজের সমস্ত সার্টিফিকেটে মায়ের নাম রাধা দেখে এটা বুঝতে পেরে গিয়েছিল যে রাধা তার আসল মা এবং যাকে সে মা বলে ডাকে সে শুধুমাত্র তার বাবার ভালোবাসা। অপরদিকে রিঙ্কিদের গ্রামে। রিঙ্কি, রিঙ্কি, আরে এই মেয়েটা কোথায় চলে গেল? তোমার মেয়ে আবার কোথায় যাবে? নিশ্চয়ই গ্রামের যেখানে পঞ্চায়েত বসে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। অপরদিকে 13 বছরের মেয়ে রিঙ্কি সত্যি সত্যি গ্রামের পঞ্চায়েতের জায়গায় দাঁড়িয়ে মীমাংসা শুনছিল। পলাশ এবং জুলি, তোমাদের কি ব্যাপার সেটা পরিষ্কার করে বলো। প্রধান বাবু, এই ছেলেটা সব জায়গায় আমাকে বদনাম করে দিয়েছে। প্রথমে আমাকে কলেজের খারাপ ছেলেদের হাত থেকে বাঁচানোর জন্য তাদের সামনে বলেছিল আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তারপর ধীরে ধীরে গ্রামের সবাইকে বলে দিয়েছে। এখন সবাই মনে করে আমরা সত্যি সত্যি একে অপরকে ভালোবাসি। এবারে কে আমার সঙ্গে বিয়ে করবে? প্রধান বাবু, আমি শুধুমাত্র মজা করার জন্য এর কলেজের কয়েকজন ছেলেকে বলেছিলাম, কিন্তু জুলি সব জায়গায় বলে দিয়েছে যে আমি ক্যারেক্টারলেস ছেলে এবং সব মেয়েদের সঙ্গে ভালোবাসার নাটক করি। তারপর থেকে আমার বন্ধুরা আমাকে সব সময় রাগাতো, তাই রাগের মাথায় আমি গ্রামের সবাইকে বলে দিয়েছি যে আমরা একে অপরকে ভালোবাসি। আমাকে বদনাম করলে আমি কি শুধু শুধু ছেড়ে দেব? ছেলে এবং মেয়ের কথা শোনার পর প্রধানবাবু তার সাথীদের সঙ্গে কিছু পরামর্শ করে। দেখুন, আমরা সবাই আলোচনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে জুলি পলাশের ব্যাপারে কোনো রকম কথা বলবে না এবং পলাশও জুলির ব্যাপারে কিছু বলবে না। এটা কিরকম বিচার? আমার এত বদনামি হয়ে গেল, সেটার কি হবে? এবার কে আমাকে বিয়ে করবে? এই ছেলের জন্য আমার 4খানা বিয়ে কেটে গেছে। এই ছেলেটাকে শাস্তি না দিলে কেউ আমার কথায় বিশ্বাস করবে না। সবাই তো এটাই মনে করবে যে আমি পলাশকে ভালোবাসি। কিন্তু জুলি, তুমিও তো পলাশের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলেছ। সেও তোমাকে শাস্তি দিতে চাইলে কি হবে? সকলে কথা বলছিল। এমন সময় তাদের পাশে দাঁড়িয়ে থাকা রিঙ্কি বলে, প্রধানবাবু, আমি কিছু বলতে চাই। এরা দুজনে অনেক লেখাপড়া মানুষ। পলাশ দা শহরে ভালো চাকরি করে, তাছাড়া জুলি দিদিকেও কত সুন্দর দেখতে। দুজনের পরিবারের মানুষরাও তো অনেক ভালো। যদি জুলি দিদির বিয়ে পলাশ দাদার সঙ্গে হয়ে যায়
তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরে পলাশ দাদাও নিজের বউয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবে না, আর একইভাবে জুলি দিদিও তার স্বামীর ব্যাপারে কিছুই বলবে না। দিদি, তুমি তো কত ভালো করে জানো পলাশদা তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। এদের দুজনের বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। বলো, তোমরা এই প্রস্তাবে রাজি আছো? এমনিতেও আমি জুলিকে পছন্দ করি, তাছাড়া জুলির জন্য আমার অনেক নাম খারাপ হয়ে গেছে, তাই এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। জুলি, তুমি নিজের মতামত বলো। যদি সবার মনে হয়ে থাকে যে আমাদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তাহলে আমিও এই বিয়েতে রাজি। এই তো সমাধান হয়ে গেল। তাড়াতাড়ি একটা ভালো মুহূর্ত দেখে দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে। এরপর সকলে নিজের নিজের বাড়ি ফিরে যায়। অপরদিকে পলাশ এবং জুলি রিঙ্কির কাছে আসে। পলাশ দাদা, এবার আমার চকলেটটা দাও। আরে হ্যাঁ রিঙ্কি, কাল আমি তোর জন্য চকলেট নিয়ে আসবো। সত্যি রিঙ্কি, তুই অনেক ভালো কাজ করেছিস। আমাদের বাড়ির লোকেরা লাভ ম্যারেজের জন্য রাজি হচ্ছিল না, কিন্তু তোর আইডিয়া ফলো করায় বাড়ির লোকেরা সহজেই রাজি হয়ে গেল। আরে দিদি, যতদিন আমি আছি ততদিন তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। যে কোনো সমস্যা হলে আমাকে একবার ডেকে নিও। সত্যি রিঙ্কি, সামান্য 13 বছর বয়সে তোর অনেক বুদ্ধি আছে মানতে হবে। আচ্ছা, এবার আমাকে বাড়ি যেতে হবে। তুমি কাল মনে করে আমার জন্য চকলেট এনে দিও। অপরদিকে বিক্রমদের বাড়িতে বিক্রম যখন পড়াশোনা করছিল, এমন সময় তার বাবা এবং শিল্পা সেখানে আসে। বিক্রম, তুই ভালোভাবে পড়াশোনা করিস, বড় হয়ে তোকে পুলিশ ইন্সপেক্টর হতে হবে। আমার ছেলে পুলিশ হবে। তোমার ছেলে? বিক্রম আমারও ছেলে। আরে হ্যাঁ, তোমার এবং আমার ছেলে। সুরেশ এবং শিল্পা যখন বিক্রমকে এসব কথা বলছিল, এমন সময় রাধা সেখানে আসে। হ্যাঁ বাবা বিক্রম, তোকে বড় হয়ে পুলিশ হতে হবে, আর যারা যারা অন্যায় করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আমি প্রার্থনা করব তুই যেন ভালো পুলিশ হতে পারিস। রাধার এই কথা শুনে শিল্পা প্রচন্ড রেগে গিয়ে তাকে বলে, রাধা, যখন আমরা কথা বলবো তখন তুমি মাঝখানে একদম কথা বলবে না। এবার যাও এখান থেকে, গিয়ে দেখো কাজল দিদির কিছু লাগতে পারে। বিক্রম, তোর কিছু লাগবে বাবা? হ্যাঁ ছোট মা, আমাকে এক গ্লাস জল দাও। বিক্রম এখনো রাধাকে ছোট মা বলেই ডাকতো। সে ভালো করেই জানতো রাধা তার আসল মা এবং শিল্পা তাকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু এসব কিছুর প্রতিবাদ করার সাহস তার ছিল না। অপরদিকে রাধা প্রত্যেক দিন কান্নাকাটি করত এবং বিক্রম তাকে কান্নাকাটি করতে দেখে অনেক দুঃখী হয়ে যেত। রাধা মনে মনে এটা ভেবেছিল যে বিক্রম বড় হয়ে গেলে তার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে আরো 7 বছর কেটে যায়, কিন্তু বাড়ির সকলে রাধার সঙ্গে খারাপ ব্যবহার করতেই থাকে। বিক্রম এখন 23 বছরের হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সে নিজের মায়ের সাহায্য করতে পারেনি। একদিন রাধা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। আরে বিক্রম, তোর কিছু লাগবে? হ্যাঁ ছোট মা, তোমার আশীর্বাদ লাগবে। আজ আমার পুলিশের পরীক্ষার রেজাল্ট বেরোবে। আমার আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গেই আছে রে। আমার বিশ্বাস তুই নিশ্চয়ই পাস করবি। একদিকে বিক্রম তার পুলিশের পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, অপরদিকে রিঙ্কিও প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। একদিন রিঙ্কি যখন বাজারে ছিল, এমন সময় পলাশ এবং জুলির সঙ্গে তার দেখা হয়। আরে পলাশ দাদা, তোমরা এখানে? হ্যাঁ রিঙ্কি, কয়েকদিনের জন্য ছুটি নিয়ে গ্রামে এসেছি। দীপাবলি পর্যন্ত এখানেই থাকবো। কেমন আছো তোমরা? আরে বাহ, তোমাদের একটা ছেলেও আছে। তোমরা এর নাম কি রাখলে? আমরা এর নাম রেখেছি পিন্টু। তাছাড়া আমরা সবাই খুব ভালো আছি। আরে রিঙ্কি, তুই তো ভালোই বড় হয়ে গেছিস দেখছি। সত্যি রিঙ্কি, তুই না থাকলে আমরা কখনোই এক হতে পারতাম না। তোর জন্যই আমরা বিয়ে করতে পেরেছি। আচ্ছা, তুই কি এখনো পঞ্চায়েত শুনতে যাস? আরে না না, এখন আর ওই সমস্ত কিছু শোনার সময় কই। রিঙ্কি, আমাদের উপরে তোর অনেক উপকার আছে। ভবিষ্যতে কোনোদিন আমার প্রয়োজন হলে অবশ্যই জানাস। তোমরা সুখে আছো, এটাই আমার জন্য যথেষ্ট। আর রইল আমার সমস্যার ব্যাপার, আমি তো যে কোনো সমস্যা সহজেই সমাধান করে ফেলি। অপরদিকে বিক্রমদের বাড়িতে তুমি দেখলে তো শিল্পা, আমার ছেলে পুলিশ হয়ে গেল। এবার সবাই তাকে সম্মান করবে এবং তাকে সালাম করবে। আমি জানতাম আমার ছেলে অবশ্যই অনেক বড় কিছু একটা করবে। এবার তোমাকে আমাদের নাম উজ্জ্বল করতে হবে বিক্রম। হ্যাঁ মা, আমি জানি। রাধা দূরে দাঁড়িয়ে থেকে বিক্রমের দিকে তাকিয়েছিল এবং তার পুলিশ হয়ে যাওয়ায় সে অনেক খুশি ছিল। শেষমেশ আমার ছেলে পুলিশ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ছোট মাকে কেক দিয়ে আসছি।
এসবের কোনো প্রয়োজন নেই, তার ইচ্ছা হলে সে পরে খেয়ে নেবে। তোর বাবা একদম ঠিক বলছে বিক্রম, তুই গিয়ে নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করে নে, আমি তাকে কেক দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর বিক্রম নিজের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাইরে চলে যায়। অপরদিকে শিল্পার কথা শুনে রাধা দুঃখী হয়ে তার রুমে গিয়ে বসে পড়ে। কিছু সময় পর শিল্পা হাতে করে কেক নিয়ে রাধার কাছে আসে। রাধা, কেক খেয়ে নে, আমার ছেলে পুলিশ হয়ে গেছে। হ্যাঁ, আমি সবকিছুই শুনেছি। আমি প্রার্থনা করব সে যেন অনেক উন্নতি করে। আমি তোর সঙ্গে এসব কথা বলতে আসিনি রাধা, বিক্রম আমাকে বলে রেখেছিল, তাই আমি তোকে কেকটা দিতে এসেছি। তোর খাবার ইচ্ছে হলে খেয়ে নিস। আমার ছেলে পুলিশ হয়েছে আর আমি কেক খাবো না, তা কি করে হয়? খবরদার বিক্রমকে নিজের ছেলে বলবি না। বিক্রম আমার ছেলে, তোকে আগেও অনেকবার বারণ করেছি, সে শুধুমাত্র আমার ছেলে। এরপরেও যদি বিক্রমকে নিজের ছেলে বলিস তাহলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। শিল্পা রাধাকে এই সমস্ত কথা বলছিল। অপরদিকে জানালা থেকে বিক্রম সমস্ত কথা শুনে ফেলে। পরের দিন সকালে রিঙ্কিদের গ্রামের প্রধান এক গুন্ডার সঙ্গে রিঙ্কির বাবার কাছে আসে। রামু, তুই প্রধান বাবুর থেকে টাকা নিয়েছিলিস, তার 6 মাস হয়ে গেছে। প্রধান বাবুকে এখনই তার টাকা ফেরত দিয়ে দে। প্রধান বাবু, আমি জানি আমি আপনার থেকে 6 মাসের সময় নিয়ে টাকা ধার করেছিলাম, কিন্তু এবার চাষবাস একদম ভালো হয়নি, তাই আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে আরো 6 মাসের সময় দিয়ে দিন, আমি সব দাম মিটিয়ে দেব। না, আমি এসব করতে পারবো না। আমি ব্যবসা করি, এরকম নাটক করে আমার কাছে ছাড়া পাবি না। কিন্তু প্রধান বাবু, এই সময় আমি টাকা কোথায় পাবো? তুই চাইলে নিজের মেয়েকে বিক্রি করে টাকা আনতে পারিস, আমি তাতে কিছু বলবো না। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, শুনে রাখ, 7 দিনের মধ্যে যদি আমার টাকা না শোধ করতে পারিস তাহলে আমি তোর বাড়ি থেকে তোর মেয়েকে তুলে নিয়ে যাব। প্রধান এই বলে তার গুন্ডার সঙ্গে সেখান থেকে চলে যায়। প্রধানের কথা শুনে রামু অনেক দুঃখী হয়ে যায়। পার্বতী, প্রধান বাবু বলেছেন টাকা না দিতে পারলে গুন্ডা দিয়ে আমাদের মেয়েকে তুলে নিয়ে যাবে। এসব আমি কিভাবে সহ্য করব? আমার কয়েকটা গহনা আছে, তুমি সেগুলোই বিক্রি করে তাদেরকে টাকাটা দিয়ে দাও। রিঙ্কির বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় রিঙ্কিও সেখানে আসে। গহনা বিক্রি করে তাদেরকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের এত সাহস যে তারা আমাকে তুলে নিয়ে যাবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি প্রধানকে ঠিক জব্দ করব। রিঙ্কি, এমন কিছু করিস না যার জন্য তোকেও ফাঁসতে হয় এবং আমাদেরকেও ফাঁসতে হয়। আরে বাবা, তুমি শুধু শুধুই চিন্তা করছো, নিজের মেয়ের উপরে একটু বিশ্বাস রাখো। রিঙ্কি তার বাবা মাকে এসব কথা বলছিল। অপরদিকে বিক্রম তার পুলিশের চাকরি জয়েন করে নেয়। বিক্রম, আজ তোমার চাকরির প্রথম দিন। জয়েন করার পর এটা তোমার প্রথম কেস। আমাদের সমস্ত এলাকায় মদ ব্যান করা আছে, কিন্তু তারপরেও কারা এসব সাপ্লাই করে আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে একটাও সূত্র নেই। নকল মদের জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। স্যার, আমি এই কেস নিয়ে ভালোভাবে কাজ করব এবং খুব তাড়াতাড়ি আসামিকে ধরার চেষ্টা করব। বিক্রম ডিএসপির কেবিন থেকে বাইরে আসতেই রিঙ্কির সঙ্গে তার দেখা হয়। হ্যালো স্যার, একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার ছিল। হ্যাঁ বলুন। এরপর রিঙ্কি বিক্রমকে কয়েকটা কথা বলার পর নিজের বাড়ি ফিরে আসে। পরের দিন রিঙ্কি যখন বাড়িতে ছিল এমন সময় গ্রাম প্রধান দুঃখী হয়ে তাদের বাড়িতে আসে। রামু, তোর যখন ইচ্ছা টাকা ফিরিয়ে দিস, আমার কোনো রকম তাড়া নেই। কি হয়েছে প্রধান বাবু, আপনি এরকম করে বলছেন কেন? না না, কিছু হয়নি, তুই শুধু নিজের মেয়েকে একটু বুঝিয়ে দিস। প্রধানবাবু, আপনার কপাল ভালো যে পুলিশের সামনে আমি শুধু আপনার পার্টনারদেরই নাম বলেছি, এখনো আপনার নাম বলিনি। যদি এর পরেও আপনি আমার বাবাকে বিরক্ত করেন তাহলে এবার আপনার নামটাও বলে আসবো, আর তার সাথে কিছু প্রমাণও দিয়ে আসবো। এইবার তো শুধু নকল মদের ব্যাপারে বলেছিলাম, পরের বারে চন্দন কাঠ পাচারের কথাটাও জানিয়ে দেব। না রিঙ্কি, এরকম করো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসছি রামু। গ্রাম প্রধান এই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু রিঙ্কি, তুই এত সব ব্যাপারে কিভাবে জানলি? বাবা, আমি উকিল হওয়ার জন্য পড়াশোনা করছি, তাই এইটুকু খবর আমাকে রাখতেই হয়। কখন কোন জিনিসটা কাজে লেগে যায় তার তো কোনো ঠিক নেই। পরের দিন গ্রামের একটি বাগানে বিক্রম এবং রিঙ্কি দেখা করে। রিঙ্কি, আপনার জন্য এই জায়গায় নকল মদের সাপ্লাই প্রায় বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আপনি কি এই থানাতে নতুন? আগে তো কোনোদিন আপনাকে এখানে দেখিনি। আসলে এখানে আমার নতুন পোস্টিং হয়েছে। আরে বাহ, প্রথম কেসেতেই সফল হয়ে গেছেন, কংগ্রাচুলেশনস।
বিক্রম এবং রিঙ্কির মাঝে বন্ধুত্ব শুরু হয়ে যায়। বিক্রম প্রত্যেকদিনই থানার কাজ শেষ করার পর রিঙ্কির সঙ্গে দেখা করতে আসতো এবং নদীর ধারে বসে সময় কাটাতো। ধীরে ধীরে গ্রামের কয়েকজন মহিলা তাদেরকে দেখে ফেলে। একদিন গ্রামের কয়েকজন মহিলা রিঙ্কির মায়ের কাছে গিয়ে বলে, পার্বতী, তোকে আমরা আগেও বলেছিলাম আর এখনো বলছি, আমাদের গ্রামে এসব চলবে না। আরে সেই ছেলেটা রিঙ্কির শুধুমাত্র বন্ধু হয়। কি বললে? বন্ধু? এই বয়সে ছেলে মেয়ে বন্ধু হয় না। বেশি বাড়াবাড়ি হওয়ার আগে তাদেরকে বিয়ে করে নিতে বল, না হলে পরে অনেক খারাপ হয়ে যাবে। এই রিঙ্কি তো এখনো পড়াশোনা করছে, এখন বিয়ের ব্যাপারে কথা বলাটা ঠিক হবে না। গ্রামে পঞ্চায়েত বসিয়ে রিঙ্কির ব্যাপারে কোনো কথা ওঠার আগেই তোমাকে এগুলো ঠিক করতে হবে, না হলে রিঙ্কির জন্য তোমাদের সবাইকে গ্রাম ছাড়তে হতে পারে। এটাই আমাদের গ্রামের নিয়ম। গ্রামের মহিলাদের কাছ থেকে এসব কথা শোনার পর রিঙ্কির বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রিঙ্কির বাবা তাকে বিক্রমের সঙ্গে দেখা করতে বারণ করে দেয় এবং বাড়ি থেকে বের হতে দেয় না। অপরদিকে বিক্রম নদীর ধারে দাঁড়িয়ে রিঙ্কির অপেক্ষা করছিল। আজ এত দেরি হয়ে গেল, কিন্তু রিঙ্কি এখনো এলো না। এক কাজ করি, তাদের বাড়িতে চলে যাই। এরপর বিক্রম রিঙ্কির বাড়ির খোঁজ করতে করতে তাদের বাড়িতে পৌঁছে যায়। বিক্রমকে সামনে দেখে রিঙ্কির বাবা অনেক রেগে যায়। নমস্কার আঙ্কেল, আমি রিঙ্কির সঙ্গে দেখা করার জন্য এসেছি। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে রিঙ্কির সঙ্গে দেখা করতে দেব না। কি হয়েছে আঙ্কেল, আপনি আমাকে এরকম করে বলছেন কেন? তুমি শহরের ছেলে, তুমি গ্রামের নিয়ম জানো না। এখানে ছেলে মেয়ে এভাবে দেখা করতে পারে না। লোকেরা তাদের নিয়ে নানা রকম কথা বলে এবং তাদেরকে বদনাম করে দেয়। তোমরা এভাবে দেখা করতে থাকলে আমরা কোনোদিন রিঙ্কির বিয়ে দিতে পারবো না। কি বললেন? রিঙ্কির বিয়ে? হ্যাঁ, এবার এখান থেকে চলে যাও। আমি আর কোনো রকম কথা বলতে চাই না। তোমাদেরকে নিয়ে লোকেরা নানা রকম কথা বলছে। রামও বিক্রমকে এই সমস্ত কথা বলতে থাকে। অপরদিকে রুমের ভেতর থেকে রিঙ্কি বলে, বাবা, আমাদের মধ্যে এরকম কিছুই নেই। আমরা শুধুমাত্র ভালো বন্ধু। সবার ভুল বুঝাবুঝি হয়েছে। আপনি শুনলেন তো আঙ্কেল, রিঙ্কি কি বলছে? না, আমি কিছু শুনতে চাই না, আর কিছু বুঝতেও চাই না। তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল, আমি যদি বলি যে আমি রিঙ্কিকে অনেক পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই? বিক্রমের কথা শুনে রুমের ভেতরে থাকা রিঙ্কি অনেক খুশি হয়ে যায়। তার মানে বিক্রম আমাকে পছন্দ করে আর সে আমাকে বিয়েও করতে চাইছে। ও মাই গড, আমিও তো বিক্রমকে অনেক পছন্দ করি। বাবা এই বিয়ের জন্য রাজি হয়ে গেলে খুব ভালো হবে। তুমি এটা কি বলছো? তুমি কি সত্যি সত্যি রিঙ্কিকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই। আমি আজকে নিজের বাড়িতে রিঙ্কির ব্যাপারে জানিয়ে আপনাকে খবর দেব। ঠিক আছে, এবার আমি আসছি। এরপর সেদিন রাতের বেলা বিক্রম বাড়ি ফিরে রাতের খাবারের সময় তার বাবাকে বলে, বাবা, আমি রিঙ্কি নামের এক মেয়েকে খুব পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কি করে? তার কোথায় বাড়ি? আমার যেখানে পোস্টিং হয়েছে মেয়েটা সেখানেই থাকে। সে একজন উকিল হওয়ার জন্য পড়াশোনা করছে। আরে বাহ, এটা তো অনেক ভালো খবর। ছেলে পুলিশ আর বৌমা হবে উকিল। আমাদের এতে কোনো আপত্তি নেই বিক্রম। কাজল দিদি, তুমি কি বলো? আমি আবার এতে কি বলবো? এই বাড়িতে সব ছেলেরা নিজের ইচ্ছে মতোই মেয়ে পছন্দ করে রাখে। সবাই রাজি হয়ে যাওয়ায় বিক্রম অনেক খুশি হয়ে যায়। একদিন রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে বিয়ের কথা বলার জন্য বিক্রমদের বাড়িতে আসে। রাধা, রাধা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর। এই রাধাটাকে, আমরা যখন থেকে এখানে এসেছি রাধা একাই বাড়ির সমস্ত কাজ করছে আর বিক্রমের মা বসে বসে আদেশ দিচ্ছে। রিঙ্কি এই সমস্ত কথা ভাবছিল। এমন সময় রাধা হাতে মিষ্টি নিয়ে তাদের কাছে আসে। আচ্ছা, ইনি কে? এনার ব্যাপারে তো কিছু শুনিনি। এর কথা বাদ দাও, তুমি মিষ্টি খাও। মিষ্টি খাওয়ার পর তুমি বিক্রমের সঙ্গে আমাদের বাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিও। এসব বেকার কথা বাদ দাও। হ্যাঁ রিঙ্কি, চলো, আমি তোমাকে আমাদের বাড়ি দেখিয়ে দিই। এরপর বিক্রম রিঙ্কিকে বাড়ি দেখানোর পর ছাদে যায়। কি হয়েছে রিঙ্কি? আমাদের বাড়ি তোমার পছন্দ হয়নি নাকি বাড়ির লোক পছন্দ হয়নি? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? না না, সবকিছু ঠিক আছে। আচ্ছা বিক্রম, একটা কথা বলবে? সেই মহিলাটিকে যে বাড়ির সমস্ত কাজ করছে? তুমি আগে বিয়ে করে এই বাড়িতে চলে এসো, তারপর সব বুঝতে পেরে যাবে। এবার নিচে চলো, সবাই আমাদের অপেক্ষা করছে। না হলে তোমার বাবা মনে করবে আমি তোমাকে নিয়ে পালিয়ে গেছি। হা 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 হা। এরপর রিঙ্কি নিজের বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পরেও রিঙ্কি রাধার কথাই চিন্তা করতে থাকে।
সেই মহিলাটি একাই বাড়ির সমস্ত কাজ করছিল, কিন্তু তারপরেও সকলে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল দেখেছি। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং খুব ধুমধাম করে রিঙ্কি ও বিক্রমের বিয়ে হয়ে যায়। বিয়ে করে রিঙ্কি তার শ্বশুর বাড়িতে চলে আসে। বৌমা, ইনি হলেন তোমার পিসি শাশুড়ি, আর ইনি হলেন তোমার শ্বশুর মশাই, আর আমি তোমার শাশুড়ি। এটাই আমাদের ছোট একটা পরিবার। আজ থেকে তুমি এই বাড়ির নতুন সদস্য। আমি আশা করছি আমি যেমনটা বলবো তুমি সবকিছু সেরকম ভাবেই করবে। শিল্পা নানা রকম কথা বলছিল। অপরদিকে রিঙ্কি এদিক সেদিক তাকিয়ে রাধাকে খুঁজছিল। কিছুক্ষণ পর রিঙ্কি দেখতে পায় রাধা বাড়ির এক কোণে বসে কান্নাকাটি করছে। সেদিন রাতের বেলা বিক্রম এবং রিঙ্কি যখন তাদের রুমে ছিল। রিঙ্কি, আজ শ্বশুরবাড়িতে তোমার প্রথম দিন। রাতে বেশি জেগে থাকতে হবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল থেকে তোমাকে বৌমা হওয়ার দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে ইন্সপেক্টর বাবু, তোমার কথা তো শুনতেই হচ্ছে, না হলে হয়তো আমাকে অ্যারেস্ট করে নিতে পারো। আমি চাইলে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারি, কিন্তু তুমিও তো উকিল। আমি জানি তুমি ঠিক কোনো না কোনো আইন দেখিয়ে বাইরে বেরিয়ে আসবে। হা হা হা। এরপর বিক্রম ঘুমিয়ে পড়ে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও রিঙ্কি ঘুমাতে পারে না। সে শুয়ে শুয়ে রাধার ব্যাপারে চিন্তা করতে থাকে। সেই মহিলাটি একা বসে কান্নাকাটি করছিল কেন? তাছাড়া তার সঙ্গে কেউ আমার আলাপও করালো না। আচ্ছা বিক্রম, বিক্রম, আরে বিক্রম তো ঘুমিয়ে পড়লো। আমার তো ঘুম পাচ্ছে না। যাই, একটু বরং বাইরে গিয়ে দেখি যদি সেই মহিলাটিকে দেখতে পেয়ে যায়। অপরদিকে রাধা তখনও নিজের রুমে বসে কান্নাকাটি করছিল। আমার সঙ্গে কেন এরকম হচ্ছে? সবাই আমার বাড়িতেই আমাকে পর করে দিয়েছে। আমার বৌমার সঙ্গে আমাকে দেখাও করতে দেয়নি। হে ঈশ্বর, আমি কত অসহায় হয়ে গিয়েছি। রাধা এসব কথা বলতে বলতে কান্নাকাটি করছিল। এমন সময় রিঙ্কি তার কাছে আসে। কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন কেন? বৌমা, তুমি এত রাতে এখানে? তুমি এখানে কেন এসেছো? কেউ তোমাকে দেখে নিলে আমার উপরে অনেক রাগারাগি করবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বৌমা। না আন্টি, আমি এখান থেকে যাব না। আমি এটা জানতে চাই যে আপনি কান্নাকাটি করছেন কেন? আজই বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু আপনি এত দুঃখী কেন? কেন কাঁদবো না বৌমা? আমার ছেলের বিয়ে দেওয়া হলো, কিন্তু কেউ আমাকেই বলেনি। আপনার ছেলের বিয়ে? আমি কিছু বুঝে উঠতে পারছি না। না বৌমা, আমরা এ ব্যাপারে কোনো কথা বলবো না। তুমি যাও, তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো। আন্টি, আমি সত্যি কথা না জেনে এখান থেকে কোথাও যাব না। আন্টি প্লিজ, আপনি আমাকে বলুন এসব কি চলছে এখানে। তুমি যখন শুনতেই চাইছো তাহলে শোনো। বিক্রম আমার ছেলে, সে আমার নিজের সন্তান। কি বললেন? বিক্রম আপনার ছেলে? হ্যাঁ বৌমা, বিক্রম আমার ছেলে। আমি তাকে জন্ম দিয়েছি। তোমার শ্বশুর মশাই আমার স্বামী। ওই শিল্পা একটা বাজারের মহিলা, সে তোমার আসল শাশুড়ি নয়। এই সমস্ত আপনি কি বলছেন? তোমার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? তাহলে যাও, নিজের স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। এত বছর থেকে সে সবকিছু জানে, কিন্তু সে নিজের মায়ের জন্য লড়াই করতে পারে না। সে আমাকে অনেক ভালোবাসে, সবসময় লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু বাড়ির বাকি লোকদের সঙ্গে আমার জন্য ঝগড়া করতে পারে না। সে অনেক শান্ত স্বভাবের ছেলে। আন্টি, আপনি আমাকে সবকিছু পরিষ্কার করে বলুন, কি হয়েছিল? এদিকে রাধা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা রিঙ্কিকে বলতে শুরু করে। অপরদিকে বিক্রম উঠে নিজের বিছানায় বসে পড়ে। আমি জানি রিঙ্কি, তুমি আমার মায়ের সঙ্গে দেখা করতে গেছো। এত বছর থেকে আমি নিজের মায়ের জন্য কিছু করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস তুমি সব কিছু ঠিক করতে পারবে। বিক্রম এই সমস্ত কথা ভাবতে থাকে। অপরদিকে রাধার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর রিঙ্কি বলে, আচ্ছা তাহলে এটাই আসল ব্যাপার। আমি যতটা বুঝতে পারছি সব গন্ডগোল কাজল পিসির জন্যই হয়েছে। ঠিক আছে, এবার আপনি দেখতে থাকুন আপনার বৌমা কি কি করে। আমি সবাইকে উচিত শিক্ষা দেব। না বৌমা, তুমি তাদের সাথে কিচ্ছু করতে যেও না, তাহলে তারা তোমার জীবনটাও খারাপ করে দিতে পারে। মা, আপনি জানেন আপনার জীবন কেন খারাপ হয়েছে? কেন এত বছর থেকে সবাই আপনার উপর অত্যাচার করে? তারা এই জন্যই করেছে কারণ আপনি সাহস দেখাতে পারেননি আর মুখ বুঝে সবকিছু সহ্য করেছেন। যদি কোনো মহিলা নিজেকে দুর্বল মনে করে, তাহলে এই সমাজের লোকেরা তার উপরে এইভাবেই অত্যাচার করতে থাকে। আমরা আর ভয় করব না মা। আমাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, আমরাও তাদের সঙ্গে একই ব্যবহার করব। পরের দিন সকালে শিল্পা এবং কাজল হলরুমে বসে নতুন বৌমায়ের রুম থেকে বেরোনোর অপেক্ষা করছিল, কিন্তু অনেক অপেক্ষার পরেও রিঙ্কি রুম থেকে বেরিয়ে আসে না। মেয়েটা মোটেও ভালো নয় দেখছি। আমি আগেই বলেছিলাম
মেয়েটা বিক্রমকে তার গোলাম বানিয়ে রাখবে আর আমাদের মাথার উপরে নাচানাচি করবে। আমরা সকাল থেকে বসে আছি, কিন্তু আমাদের জন্য এক কাপ চাও বানাতে পারলো না। আরে না না দিদি, তুমি শুধু শুধুই চিন্তা করছো। হয়তো বৌমা অনেক টায়ার্ড আছে, তাই এখনো ঘুম থেকে উঠতে পারেনি। কাল আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে আমাদের আশীর্বাদ নেওয়ার জন্য সে যেন চলে আসে। শিল্পা এবং কাজল নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় দূর থেকে রিঙ্কির হাসাহাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। আমরা দুজনে এখানে বসে আছি, হাসাহাসি কারা করছে? হয়তো বাড়ির বাগানে কেউ হাসছে। এ বাড়িতে এরকম কে চলে এলো যে এত জোরে জোরে হাসাহাসি করছে? চলো তো আমরা গিয়ে দেখি। এরপর শিল্পা এবং কাজল বাড়ির বাগানের দিকে চলে যায়। তারা সেখানে গিয়ে দেখে রিঙ্কি এবং রাধা বাড়ির বাগানে বসে চা খাচ্ছে। সত্যি মা, আপনার হাতের রান্না অনেক ভালো। কাল রাতের খাবার খেয়ে আমি ইমপ্রেস হয়ে গেলাম। তারপর আজকের ব্রেকফাস্টটাও অনেক ভালো হয়েছে। বৌমা, তোমার হাতের চাটাও খুব ভালো। এত বছর পর কেউ আমাকে চা বানিয়ে খাওয়ালো, আজ আমি অনেক খুশি বৌমা। শিল্পা এবং কাজল এইসব নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারছিল না। কি হচ্ছে এখানে? রাধা, তুমি আমার বৌমার সঙ্গে এখানে বসে কি করছো? বাড়ির কাজ কে করবে? এটা তুমি কি বলছো শিল্পা? আমি যতটা জানি রিঙ্কি আমার বৌমা। মুখ সামলে কথা বল রাধা, না হলে আমরা দুজন কি করব এটা তুই ভালো করেই জানিস। বৌমা, তুমি আমাদের কথা চিন্তা না করে এই মহিলার সঙ্গে বসে চা খাচ্ছ? আমি আপনাদেরকে অনেকবার জিজ্ঞাসা করলাম যে এই মহিলাটি কে, কিন্তু আপনারা তো আমাকে কিছুই বললেন না। তারপর আমি কি করতাম? শেষমেশ কোনো রাস্তা না পেয়ে এনাকেই জিজ্ঞাসা করে নিলাম। তারপর আমি সব সত্যি কথাগুলো জানতে পেরে গেছি। ইনি আমার নিজের শাশুড়ি মা, আমার আসল শাশুড়ি মা। তাই আমি মায়ের সঙ্গেই বসে চা খাচ্ছি। বাইরের লোকদের সঙ্গে বসে চা খেতে আমার একদমই ভালো লাগে না। রিঙ্কি, এই বাড়িতে এসে তোর একদিনও শেষ হয়নি, আর তুই আমাদের সঙ্গে এভাবে কথা বলছিস? আমি তো এটা বুঝতে পারছি না যে আমি কি এমন ভুল করেছি যার জন্য আপনারা এত বেশি রেগে যাচ্ছেন। আমাদের সামনে নাটক করার চেষ্টা করছো? এবার আমি বিক্রমকে এসব ব্যাপারে বলবো। বিক্রম সবকিছু ঠিক করবে। এরপর সেদিন রাতের বেলা শিল্পা বিক্রমকে সমস্ত কথা জানায়। সবকিছু শোনার পরে বিক্রম বলে, এসব তুমি কি বলছো মা? রিঙ্কি ছোট মায়ের সঙ্গে বসেছিল? হ্যাঁ বিক্রম, আমি সত্যি কথা বলছি। সেই রাধা একবারের জন্যও তোকে ভালোবাসেনি, কোনোদিন তোকে আদর করেনি। আমি তোর আসল মা, আমিই তোকে ছোটবেলা থেকে বড় করে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছি বাবা। হয়তো রিঙ্কির কোনো ভুল হয়েছে, তুমি চিন্তা করো না, আমি তাকে বুঝিয়ে দেব। এরপর বিক্রম তার রুমে চলে যায়। বিক্রমকে সামনে দেখে রিঙ্কি বলে, খবরদার বিক্রম, আমার উপর রাগারাগি করার একদমই চেষ্টা করবে না। তোমার কি মনে হয় না তুমি ভুল মানুষের সঙ্গে আছো? তোমার নিজের মা কত বছর থেকে কান্নাকাটি করছে, তুমি কি তার চোখের জল দেখতে পাও না? তোমার মা কত ভালো মহিলা, কিন্তু তোমার বাবা তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তাছাড়া সে নিজের ছেলেকে কিভাবে অন্যের হাতে তুলে দিতে পারে? তুমি এত বছর থেকে কি করছিলে? আমি এটাতে কি করতে পারি? ছোটবেলা থেকে যেটা দেখেছি ওটাই সত্যি মনে করে নিয়েছি। এখন তো তোমার বুদ্ধি হয়ে গেছে বিক্রম, তাহলে নিজের মায়ের জন্য লড়াই করছো না কেন? আমি তোমার থেকে একদম এটাই আশা করেছিলাম রিঙ্কি। তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারলাম না। রিঙ্কি, আমি জানতাম একমাত্র তুমি আমার মাকে অধিকার পাইয়ে দিতে পারবে। ওই মহিলা আমার মায়ের সঙ্গে যত খারাপ ব্যবহার করেছে তার বদলা একমাত্র তুমি নিতে পারবে। আমি সবকিছুর বদলা নিতে পারতাম না। তোমার যা করতে ইচ্ছা করে করো রিঙ্কি, এরপর আর কোনোদিন যেন আমার মায়ের চোখে জল না আসে। তোমার নিজের মার কোনোদিনও কাঁদবে না বিক্রম, আমি কথা দিচ্ছি। পরের দিন সকালে শিল্পা এবং কাজল যখন হলরুমে বসেছিল, এমন সময় রিঙ্কি তাদেরকে চা দিতে যায়। বাড়ির সকলে ভেবেছিল এবার বিক্রম রিঙ্কির উপর রাগারাগি করে তাকে রাধার থেকে দূরে করে দেবে, কিন্তু বিক্রম এবং রিঙ্কি নিজেদের প্ল্যান হিসেবে কাজ করছিল। রিঙ্কি নিজের শাশুড়ির সঙ্গে খুব ভালো ব্যবহার করত এবং এরই সঙ্গে শিল্পা ও কাজলের সঙ্গেও ভালো হওয়ার নাটক করত। একদিন রিঙ্কি পলাশের সঙ্গে দেখা করে। রিঙ্কি, তোমার শ্বশুর বাড়িতে সবকিছু ঠিক আছে তো? তোমার কোনো রকম সমস্যা হচ্ছে না তো? তুমি হঠাৎ করে আমাকে ফোন করে ডাকলে কেন? আরে পলাশ দাদা, তুমি শুধু শুধুই চিন্তা করছো, আমাকে কে দুঃখ দেবে? আসল কথা হলো আমার শ্বশুর বাড়িতে কয়েকজন খারাপ লোক আছে যাদেরকে শিক্ষা দেওয়া অনেক দরকার, তাই তোমার সাহায্য চাইছি। আরে হ্যাঁ বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি তো রেজিস্ট্রার অফিসে কাজ করো তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে আমার কথা শোনো। এরপর রিঙ্কি পলাশকে কিছু বলতে শুরু করে। পলাশ এবং রিঙ্কির কথা হয়ে গেলে রিঙ্কি আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়
এবং রিঙ্কি নিজের প্ল্যান হিসেবে কাজ করছিল। একদিন সকালে সুরেশবাবু যখন বসে নিউজ পেপার পড়ছিল, এমন সময় রিঙ্কি চা নিয়ে তার কাছে আসে। বাবা, এই নিন চা। হ্যাঁ বৌমা, এখানে রেখে দাও। বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আমাদের বাড়ির জায়গা জমির পেপারগুলো কি পিসির কাছে থাকে? না, সেগুলো আমার কাছেই থাকে। তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? না না, এমনি এমনি জিজ্ঞাসা করছি। আমি এখন পিসিকে চা দেওয়ার জন্য গিয়েছিলাম, আর তার টেবিলে জায়গা জমির কয়েকটা পেপার দেখতে পেয়েছি, তাই জিজ্ঞাসা করলাম আর কি। কি, বোনের কাছে জায়গা জমির পেপার? নিশ্চয়ই সে চুরি করেছে। বৌমা, তুমি সেই পেপারগুলো আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ বাবা, আমি এখনই নিয়ে আসছি। এরপর রিঙ্কি সঙ্গে সঙ্গে নিজের রুমে গিয়ে জায়গা জমির নকল পেপার এনে তার শ্বশুর মশাইয়ের হাতে তুলে দেয়। পেপারগুলো দেখার পর সুরেশ বাবু বলে, এটা তো সত্যি সত্যি আমাদের জায়গা জমির পেপার। কাজল সবকিছু নিজের নামে করে নিয়েছে। এবার আমি তাকে ছাড়বো না। কাজল, কাজল। আরে বাবা, আপনি এরকম করছেন কেন? আমরা ছাড়া পিসির এই পৃথিবীতে আর কেউ নেই। আমার মনে হয় তাই সে নিজের নামে জায়গা জমি করতে চাইছিল, যাতে পরে কেউ তাকে বার না করতে পারে। সে যাই হোক, কিন্তু এটা ভুল। সে আমাদের ধোকা দিয়েছে। একদম ঠিক বলেছেন বাবা, কিন্তু আমরা তার মতো করব না। তার সঙ্গে ঝগড়া করে কোনো লাভ হবে না বাবা। সব থেকে ভালো হবে আমরা যদি তাকে এখান থেকে বার করে দিই। না হলে হয়তো পরে এরকম আরো অনেক কিছুই করবে। আর জায়গা জমি নিজের নামে করে নিয়েছে, তার বিরুদ্ধে কিছু বলতে গেলে পরে হয়তো সে আপনার কোনো রকমের ক্ষতি করে দিতে পারে। রিঙ্কি তার শ্বশুর মশাইকে এই সমস্ত কথা বলছিল। এমন সময় শিল্পা সেখানে আসে। কে কার ক্ষতি করার প্ল্যান করছে? মা, আমাদের মনে হচ্ছে আপনার জায়গায় কাজল পিসি এই বাড়ির মালিক হতে চাইছে। কিন্তু মা, মালিক তো আপনি। দিদি এরকম কেন করবে? কাজল আগে থাকতে এসব করা শুরু করে দিয়েছে শিল্পা। এই দেখো জায়গা জমির পেপার। এরপর শিল্পা জায়গা জমির পেপার নিয়ে ভালো করে দেখতে শুরু করে। সে তো সত্যি সত্যি আমাদের জায়গা জমি নিজের নামে করে নিচ্ছে। তুমি ভালো করে শুনে নাও, এই জায়গা জমি কেউ নিজের নামে করে নিক, আমি এটা কোনোদিনই হতে দেব না। তুমি একদম ঠিক বলেছো শিল্পা, তার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এরপর রিঙ্কি সেখান থেকে চলে যায় এবং মনের সুখে তার শাশুড়ি রাধার সঙ্গে রান্না করতে থাকে। রিঙ্কি জানতো খুব তাড়াতাড়ি তার শ্বশুরমশাই নিজের বোন কাজলের কোনো একটা ব্যবস্থা করবে। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। সকালে শিল্পা এবং সুরেশ যখন বাড়ির বাগানে বসেছিল, এমন সময় শিল্পা রাধাকে ডাক দেয়। রাধা, রাধা, আর কতক্ষণ ওয়েট করব? তাড়াতাড়ি চা নিয়ে এসো। মা, আমি আপনাদের জন্য চা আর জলখাবার নিয়ে এসেছি। তুমি কেন এত কষ্ট করলে বৌমা? এসব রাধার কাজ, এই সমস্ত কাজ তো তাকেই করা দরকার। ওসব কথা বাদ দিন না মা, আমি আপনার বৌমা, আমি আপনার জন্য চা আনবো না তো কে আনবে? আরে শিল্পা, তুমি সকাল সকাল বৌমায়ের সঙ্গে ঝগড়া করছো কেন? চুপচাপ চা খেয়ে নাও। দাঁড়াও, তোমরা ওই চা খেও না। কি হয়েছে রাধা, তুমি সকাল সকাল এত চিৎকার করছো কেন? এই দেখো, রান্নাঘর থেকে আমি কি পেলাম। আমি সেখান থেকে এই বিষের বোতলটা পেয়েছি। বিষের বোতল? এটা আমাদের বাড়িতে কিভাবে এলো? আমি প্রতিদিন বাড়ি পরিষ্কার করি, কিন্তু আজ পর্যন্ত এই বোতল কোনোদিনও দেখিনি। আমার মনে হয় চায়ের মধ্যে এই বিষ মেশানো হয়েছে। তোমরা দুজনে এই চাটা খেও না। কিন্তু রাধা, চা তো প্রত্যেকদিন তুমি বানাও। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন আমিই চা করি, কিন্তু আজ কাজল দিদি আমাকে কাপড় আয়রন করার জন্য তার ঘরে পাঠিয়ে দিল আর বলল সে নিজে চা বানিয়ে দেবে। আচ্ছা রিঙ্কি, কাজল দিদি যখন চা বানিয়েছে, তাহলে চা তুমি কিভাবে নিয়ে এলে? মা, আমি তো চা বানাতে যাচ্ছিলাম, কিন্তু কাজল কাকিমা বলল সে সবার জন্য চা বানাবে। তারপর সে আমাকে ফুলবাগানে জল দেওয়ার জন্য পাঠিয়ে দিল, আর তারপরে আপনাদেরকে চা দিয়ে আসতে বলল। কি, কাজল এসব করছে? দেখো না বাবা, আমি তো আগেই বলেছিলাম যে সে নিশ্চয়ই আপনাদের দুজনকে তার রাস্তা থেকে সরানোর জন্য কিছু একটা প্ল্যান করবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কাজল দিদি এরকম কিছু একটা করতে পারে। আপনারা একটু ভেবে দেখুন ভালো করে। 3 দিন থেকে তার ঘর থেকে জায়গা জমির পেপার উধাও হয়ে গেছে, তাই হয়তো সে নিজের খেলা শুরু করে দিয়েছে। অনেক হয়েছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি বিক্রমের সঙ্গে আজকে অন্য জায়গায় শিফট হয়ে যাব। এটাই আমার আর বিক্রমের জন্য ভালো হবে। না বৌমা, আমি থাকতে তুমি এবং বিক্রম এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাকে এই বাড়ি থেকে যাওয়া দরকার, এবার সে এই বাড়ি থেকে যাবে। সুরেশ রিঙ্কিকে এই সমস্ত কথা বলছিল। এমন সময় বাড়ির ভেতর থেকে কাজলের ডাক শুনতে পাওয়া যায়। রাধা, আরে ও রাধা,
সবাই চা খেয়ে নিয়েছে? কাজলের মুখ থেকে এরকম কথা শুনে সুরেশ এবং শিল্পা প্রচন্ড রেগে যায়। পরের দিন দুপুরবেলা কাজল যখন একা খাবারের টেবিলে বসেছিল, জানি না সবার কি হয়েছে, সকাল থেকে কেউ আমার সঙ্গে কথাই বলছে না। এখন তো দুপুর হয়ে গেল, কেউ খেতেও দিল না। সবাই কোথায় চলে গেল? থাক, তাতে আমার কি? আমার খিদে পেয়েছে, আমি সবার আগে একাই খেয়ে নেব। রাধা, রাধা, কখন খাবার দেবে? কাজল যখন ডাকাডাকি করছিল এমন সময় রিঙ্কি খাবার নিয়ে সেখানে আসে। যখনই আমি রাধাকে কোনো কাজের জন্য ডাকি, তখন তুই কেন এখানে চলে আসিস? পিসি, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি আপনার কি ক্ষতি করছি? তুই এই বাড়ির অনেক কিছু ক্ষতি করছিস। তুই ধীরে ধীরে আমাদের বাড়ির নিয়ম চেঞ্জ করার চেষ্টা করছিস। এসব আমার একদমই পছন্দ হয় না। এরই মধ্যে সুরেশ এবং শিল্পাও সেখানে চলে আসে। বাবা, আপনি দেখছেন তো পিসি বিহেভ করছে। আমার বৌমা অনেক শিক্ষিত, তোমার চালাকি ভালোভাবে বুঝতে পারে, তাই তুমি বৌমার সঙ্গে অত খারাপ ব্যবহার করো। তুমি কি বলতে চাইছো দাদা? হঠাৎ বৌমায়ের এত নাম করছো কেন? আমার বৌমা অনেক ভালো, আজকের পর থেকে তাকে কিছু বলবে না। তাছাড়া তুমি চাইলেও বলতে পারবে না। তুমি কি বলছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমার জামা কাপড় গুছিয়ে নাও এবং এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার জন্য বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। কি বললে? আমি বাড়ি ছেড়ে চলে যাব? আমি কেন বাড়ি ছাড়বো? তাছাড়া বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমি তোমার ব্যবস্থা করে দিয়েছি, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। আজ থেকে তুমি সেখানেই থাকবে, তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না। তুমি আমার দাদা হয়ে এই সমস্ত কথা বলছো? তোমার ভাই হওয়ার সঙ্গে সঙ্গে এখন আমাকে একটা বাবা এবং শ্বশুর হওয়ার দায়িত্ব পালন করতে হবে। আমাকে এদের ভবিষ্যৎ দেখতে হবে। মা যখন বেঁচে ছিল আমাকে বারবার বলতো যে তোমাকে আমি যেন শ্বশুর বাড়ি ছেড়ে আসি, না হলে তুমি আমার সংসার খারাপ করে দেবে। আজ আমি বুঝতে পেরে গেলাম মা ঠিক কথা বলতো। কিন্তু কি হয়েছে সেটা তো আগে বলো। তুমি এভাবে আমার উপর রাগ করছো কেন? বাবা, তুমি রুমের ভেতরে চলে যাও, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর পিসি, বাবা যেমনটা বলছে তুমি সেরকমটাই করো। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। মা, তুমি কিছু বলো না। হ্যাঁ কাজল দিদি, আমরা আর তোমার দায়িত্ব নিতে পারবো না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। সকলে কাজলকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলায় কাজল আর কিছুই করতে পারে না, এবং এটাকেই তার কর্মফল ভেবে সেই দিনেই বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যায়। অপরদিকে সেদিন রান্নাঘরে রিঙ্কি এবং রাধা বসে গল্প করতে শুরু করে। মা, আপনি দেখলেন তো আমি এমন খেলা দেখালাম যে সবার আগে কাজল পিসিকে এই বাড়ি ছাড়তে হলো। সবই ঠিক আছে বৌমা, কিন্তু তুমি এসব করতে গিয়ে নিজের পড়াশোনা খারাপ করে নিও না। মা, এটাই তো আমার কাজ। প্রমাণগুলো ঘাটাঘাটি করে নিজেকে ঠিক প্রমাণ করাটাই একটা উকিলের কাজ। এখন আমার প্র্যাকটিস চলছে, এবার সেই শিল্পাকে শিক্ষা দিতে হবে। আপনি শুধু দেখতে থাকুন। কাজল বাড়ি থেকে চলে যাওয়ার পর সকলে হাসি খুশিতে সময় কাটাতে থাকে। একদিন রাতের বেলা বিক্রম এবং রিঙ্কি যখন তাদের রুমে ছিল। রিঙ্কি, তুমি অনেক ভালো কাজ করেছো যে পিসিকে বাড়ি থেকে বার করে দিয়েছো। এত বছর থেকে সে আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছিল। হ্যাঁ বিক্রম, এখন মা একটু শান্তিতে আছে। আচ্ছা রিঙ্কি, তোমার পরীক্ষার কি হলো? তাছাড়া ফাইনাল পরীক্ষার পর তুমি কি করবে? আমি একটা কোচিং সেন্টার খুলে বাচ্চাদেরকে টিউশনি পড়াতে চাই, কিন্তু এখানে হয়তো সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা যদি বাড়ির উপরে একটা হলরুম বানিয়ে ফেলি, তাহলে তুমি সহজে সেখানে 50-60 জন স্টুডেন্টকে টিউশন পড়াতে পারবে। কিন্তু এখন বাড়ি বানানোর টাকা কোথা থেকে আসবে? এইমাত্র তোমার চাকরি হয়েছে, এখন তুমি কিভাবে এতগুলো টাকা জোগাড় করবে? তুমি যদি বাবার সঙ্গে কথা বলো, তাহলে বাবা নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক আছে, আমি তাহলে বাবার সঙ্গেই কথা বলবো। বিক্রম এবং রিঙ্কি তাদের রুমে বসে এই সমস্ত কথা বলতে থাকে। অপরদিকে সুরেশ এবং শিল্পা হলরুমে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। ভালো হয়েছে কাজলকে বাড়ি থেকে বার করে দিয়েছি, এখন আমাদের বাড়িতে সবাই শান্তিতে আছে। তার জন্য প্রতিদিন চেঁচামেচি হতো। শুধু এটাই নয়, আজকাল বাড়ির খরচও অনেক কমে গেছে। যখন তোমার বোন এখানে ছিল, প্রত্যেকদিন এই খাবো সেই খাবো বলে আমাদের খরচ অনেক বাড়িয়ে দিত। এবার আমি সবকিছু নিজের হাতে নিয়ে নিয়েছি, খরচ অনেকটা কমে গেছে। তাছাড়া তার ওষুধের জন্য প্রতি মাসে 5000 টাকা খরচ হতো। সুরেশ এবং শিল্পা নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে রিঙ্কি তাদের সমস্ত কথা শুনে ফেলে। আচ্ছা, এই ব্যাপার। তার মানে ওই শিল্পার কাছে অনেক টাকা আছে।
পরের দিন সকালবেলা রিঙ্কি এবং তার শাশুড়ি রাধা যখন বাড়ির ছাদে ছিল, শিল্পার কাছে বেশি টাকা কিভাবে থাকবে? আমি যখনই বাজার করতে যাওয়ার জন্য শিল্পার কাছে টাকা চাই, সে আমাকে অনেক কম টাকা দেয়। সে বলে সুরেশের মিষ্টির দোকান থেকে বেশি ইনকাম হয় না, কিন্তু তুমি বলছো তার কাছে অনেক টাকা আছে। আমার বিশ্বাস হচ্ছে না। মা, আমি নিজের কানে তাদেরকে কথা বলতে শুনেছি। ও, তাহলে এক কাজ করো, আমাদের এই বাড়ি পুরানো হয়ে গেছে, আমরা এখানেই অ্যাডজাস্ট করে নেব। তুমি নিজের আর বিক্রমের জন্য উপরে একটা বাড়ি বানিয়ে দিতে বলো। কিন্তু মা, আমি এই কথাটা নিজের মুখে কিভাবে বলবো? কখনো কখনো নিজের প্রচারা কয়েকদিনেই তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তুমি বলছো তারপর বাচ্চাদের টিউশনি পড়াবে, তার জন্য একটা বড় হল রুমের প্রয়োজন। হ্যাঁ মা, আমি নিজের একটা কোচিং সেন্টার খুলতে চাই, কিন্তু তার আগে আমাকে এটাও জানতে হবে যে বাড়িতে যখন এতগুলো টাকা আছে তাহলে সেগুলো যায় কোথায়। এরপর সেদিন দুপুরবেলায় খাওয়ার সময় সুরেশ রিঙ্কিকে বলে, রিঙ্কি, তোমার শাশুড়ি তোমাকে কিছু বলবে। শিল্পা, তোমাকে যেটা বলেছিলাম সেটা বলে দাও। বৌমা, আজ তোমার শ্বশুরমশাই আমাকে বলছিল তোমাদের বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল, তোমরা কবে সুখবর জানাবে? আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। মা, আমি তো বিক্রমের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিলাম, কিন্তু বিক্রম বলছে এখন তার চাকরিটা নতুন, প্রমোশন পাওয়ার পর বেশ কিছু টাকা জমিয়ে আগে উপরে বাড়ি বানাবে, তারপর আমরা ফ্যামিলি প্ল্যানিং করব। আপনি তো জানেন সে কত ভালো একজন পুলিশ, কোনো রকম ঘুষ নেয় না। এটা সত্যি কথা যে আজকাল ভালো পুলিশদের ইনকাম অনেক কম, একটু আধটু ঘুষ না নিলে বেশি ইনকাম করাই যায় না। তাহলে ঠিক আছে বৌমা, তুমি বিক্রমের সঙ্গে কথা বলো। আমরা তোমার এবং বিক্রমের জন্য উপরে ঘর বানিয়ে দেব। শিল্পার কাছে অনেক টাকা আছে। এটা তুমি কি বলছো? আমার কাছে অত টাকা নেই যে এই মহারানীর জন্য উপরে ঘর বানিয়ে দেব। আমি তো এমনি এমনি বলছিলাম যে কিছু টাকা বেঁচে যায়। উপরে বাড়ি বানানোর জন্য 20 থেকে 30 লাখ টাকা আমি কোথা থেকে আনবো? শিল্পা, আমি প্রতি মাসে তোমাকে এত টাকা দিই, কিন্তু তুমি বলছো তোমার কাছে টাকা নেই। রাধার হাতে অনেক টাকা খরচ হয়। বাড়ির খাওয়া দাওয়ার জিনিস আনতে গিয়ে রাধা প্রায় প্রত্যেক মাসেই 50-60 হাজার টাকা খরচ করে দেয়। এত কিছু খরচের পর কত টাকা আর বাঁচবে? তোমার সঙ্গে কথা বলাই বেকার। শিল্পা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। বৌমা, তুমি চিন্তা করো না, আমি কিছু ভাবছি। না বাবা, আপনাকে চিন্তা করতে হবে না, এবার আমিই কিছু একটা ভাববো। মনে হয় খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর রিঙ্কি বাড়ির বাগানে গিয়ে তার শাশুড়ির সঙ্গে বসে সব কথাগুলো আলোচনা করছিল। মা, আপনি তো সবকিছুই শুনলেন। আচ্ছা মা, আপনি এত বছর থেকে এখানে আছেন, শিল্পার উপরে আপনার কোন রকমেরই সন্দেহ হয় না যে সে কারোর সঙ্গে দেখা করে কিনা, কারোর সঙ্গে ফোনে কথা বলে কিনা? না, সেরকম কোনো কিছু আমি লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, প্রতি মাসে একবার সে চন্দননগরে এক সাধু বাবার দরবারে যায়। সাধু বাবার দরবার? শিল্পা খুব ভালো করেই জানতো যে রিঙ্কি তার থেকেও বেশি রাধাকে ভালোবাসে এবং সবসময় তার সঙ্গেই সময় কাটায়। শিল্পা রিঙ্কিকে সরাসরি কিছু বলতো না, কিন্তু মনে মনে তার উপর প্রচন্ড রেগেছিল। অপরদিকে রিঙ্কি সবসময় এটাই ভাবতো যে শিল্পাকে কিভাবে বাড়ি থেকে বার করা যায়। রিঙ্কি, 5 মাস হয়ে গেছে, তুমি এখনো শিল্পাকে বাড়ি থেকে বার করতে পারোনি। এবার মনে হয় আমাকেই কিছু করতে হবে। তুমি এটা কিভাবে ভাবলে যে আমি কোনো কাজ করতে পারবো না? আমি নিজের কাজ করে দিয়েছি, 2-3 দিনের মধ্যেই তুমি বুঝতে পেরে যাবে। ঠিক 2 দিন পর সকালবেলায় শিল্পা এবং সুরেশ যখন বাড়ির চা বাগানে বসে চা খেতে ব্যস্ত ছিল, এমন সময় এক লোক শিল্পার নাম ধরে ডাকতে ডাকতে তাদের কাছে আসে। শিল্পা, শিল্পা, শিল্পা। প্রকাশ, তুমি এখানে কি করতে এসেছো? এটা কে শিল্পা? আমি তো কোনোদিন এই লোকটির সঙ্গে দেখা করিনি। আসলে মানে এই লোকটি আমার এক দূর সম্পর্কের আত্মীয়। আরে তুমি এখান থেকে যাচ্ছ না কেন? কে তোমাকে এখানকার অ্যাড্রেস দিয়েছে? আমি এখান থেকে একা যাওয়ার জন্য আসিনি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। আমি তোমার সঙ্গে কেন যাব? তুমি গত 25 বছর থেকে এখানে সময় কাটিয়েছো, এবার চলো আমাদের আসল বাড়ি চলো। আসল বাড়ি? শিল্পা, লোকটি কি সব বলছে? সুরেশ, তুমি এই লোকটির সঙ্গে কথা বলো না, আমি সবকিছু ঠিক করে দেব। এই লোকটি ভালো নয়। আরে তুমি এখান থেকে চলে যাও না, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? আমার বউকে আমি নিজের ঘরে নিয়ে যেতে চাই। তোমার বউ? লোকটির কথা শুনে সুরেশ অবাক হয়ে যায়। এরই মধ্যে রিঙ্কি এবং রাধাও সেখানে চলে আসে। এই লোকটি মিথ্যা কথা বলছে, এই লোকটির সঙ্গে আমার কোনো রকমেরই সম্পর্ক নেই। হ্যাঁ,
এই শিল্পা আমার বউ। টাকা রোজগার করার জন্য আপনাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে 25 বছর আগে এখানে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে যেতে চাইছে না। সুরেশ বাবু, এই মহিলাটি অনেক মিথ্যে কথা বলে। আজ পর্যন্ত আপনাকে মিথ্যে কথা বলছে। তখন আমাদের বিয়ের 6 বছর হয়ে গিয়েছিল, আমাদের 2টো সন্তানও ছিল, কিন্তু এই মহিলাটি সবসময় বড়লোক হয়ে জীবন কাটাতে চাইতো। তাই একদিন সবকিছু ছেড়ে নিজের মায়ের বাড়ি চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম কয়েকদিন পর ফিরে আসবে, কিন্তু ম্যাডাম সেখান থেকে আপনার বাড়িতে চলে এসেছিল। এই সমস্ত মিথ্যা কথা সুরেশ, তুমি বিশ্বাস করো? শিল্পা, তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বাবা মা অনেক গরিব থাকায় তোমার বিয়ে হয়নি এবং তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ সুরেশ, এটাই সত্যি কথা। এসব মিথ্যে কথা। এই মহিলাটি এখনো মিথ্যে কথা বলছে। দেখুন, এই শিল্পা যদি আপনার স্ত্রী হয়ে থাকে এবং 25 বছর থেকে আমার সঙ্গে থাকছে, তাহলে আপনি এত বছর পর এর আসল চেহারা বলার জন্য এসেছেন কেন? শিল্পার ঠিকানা খুঁজতে খুঁজতে আমার 5 বছর সময় লেগে গিয়েছিল। আমি ভেবেছিলাম কেউ আমার বউয়ের সঙ্গে খারাপ কিছু না করে ফেলে, কিন্তু যখন আপনাদের বাড়ির ব্যাপারে জানতে পারলাম তখন বুঝতে পারলাম যে শিল্পা প্ল্যান করে এখানে আছে। আমি যখন শিল্পাকে বাড়িতে যেতে বললাম তখন শিল্পা আমার সঙ্গে বাড়ি ফিরল না। বিনিময়ে সে প্রতি মাসে আমাকে 20 থেকে 30 হাজার টাকা দিত। তখন আমার ছেলে মেয়ে পড়াশোনা করত, তাই আমি টাকা নিয়ে চুপ করে গিয়েছিলাম। শিল্পা, তুমি আমার সঙ্গে এত বড় ধোঁকা করলে কেন? আমার কোনো রকমেরই ভুল উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এখানে এসেছিলাম। এই মহিলাটি এখনো চেঞ্জ হয়নি সুরেশ বাবু। কয়েকদিন আগে আমাদের ছেলেকে 40 হাজার টাকা দিয়ে বলেছে খুব তাড়াতাড়ি বিক্রমকে বাড়ি থেকে বার করে তাকে বাড়িতে নিয়ে আসবে। তোমার এত সাহস! অনেক হয়েছে শিল্পা, এবার তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সুরেশ, তুমি ভাবলে কি করে যে এত সহজে তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে? এই বাড়িটা আমার, এই বাড়ির মালিক শুধু আমি। আমি জানতাম এই মহিলাটি নিশ্চয়ই এরকম কথা বলবে। স্যার, আপনারা এখানে আসুন। প্রকাশের এটা বলার সঙ্গে সঙ্গে 2 জন পুলিশ সেখানে আসে। চলো চলো, অনেক নাটক হয়েছে। এবার চুপচাপ নিজের স্বামীর সঙ্গে চলে যাও, না হলে অ্যারেস্ট করে জেলে ভরে দেব। এরপর প্রকাশ শিল্পাকে সঙ্গে নিয়ে পুলিশের সঙ্গে সেখান থেকে চলে যায়। সুরেশ শিল্পাকে আটকানোর চেষ্টা করে না। শিল্পা তার স্বামীর সঙ্গে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ায় রিঙ্কি এবং রাধা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে রান্নাঘরে গিয়ে গল্প করতে শুরু করে। মা, আজ আমি অনেক খুশি। এই বাড়িতে সবকিছু ঠিক হয়ে গেল। তুমি একদম ঠিক বলেছো বৌমা। এত বছর পর আজ আমি শান্তিতে ঘুমাতে পারবো। শিল্পা এত বড় কথা কিভাবে লুকিয়ে রাখলো? হঠাৎ করে তার আসল চেহারা সবার সামনে চলে এলো। মা, এই সবকিছু হঠাৎ করে সামনে আসেনি। আমি অনেক কিছু করেছি, তবেই এগুলো সম্ভব হয়েছে। তুমি আবার কি করেছো বৌমা? সেদিন শিল্পা যখন সাধু বাবার দরবারে যাওয়ার জন্য বেরিয়েছিল, তখন তার পেছনে আমি একজন লোক লাগিয়ে দিয়েছিলাম। তারপর জানতে পারলাম সে কোনো দরবারে না গিয়ে চন্দননগরে কারোর বাড়িতে যায় আর সেখানে বেশি বেশি টাকা দিয়ে আসে। তারপর কি হলো? তারপর কি আর হবে মা, আমি বিক্রমের সাহায্য নিলাম আর একদিন 2 জন পুলিশকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে যেতে আমার বয়সী এক মেয়ে দরজা খোলে। আপনি কে? আমি আপনাকে চিনতে পারলাম না। শিল্পার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সত্যি করে বলো, না হলে এখনই থানায় যেতে হতে পারে। শিল্পা? শিল্পা তো আমার মা হয়। হ্যাঁ, শিল্পা আমার বউ। সে বাইরে কোথাও কাজ করে। আপনারা তার ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? সে বাইরে কোনো কাজ করে না, কারোর বরকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে 25 বছর থেকে তাদের বাড়ি দখল করে বসে আছে। সে প্রতি মাসে তোমাকে এত টাকা কেন দেয়? মা আমাদের পড়াশোনা করানোর জন্য টাকা দিতে আসে। আমরা এতদিন পর্যন্ত জানতাম সে কোনো ধনী মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু আপনারা এই সমস্ত কথা বলছেন কেন? দেখুন প্রকাশ বাবু, এবার সময় হয়ে গেছে। আপনি নিজের বউকে নিয়ে বাড়ি চলে আসুন। সে অন্য মানুষের পরিবার ভেঙে নিজে সেই বাড়িতে মালিক হয়ে থাকতে চাইছে। ম্যাডাম যা বলছে সেটা করো। তাড়াতাড়ি গিয়ে নিজের বউকে সেখান থেকে নিয়ে এসো, না হলে বউকে দিয়ে সেখান থেকে টাকা চুরি করে আনানোর অপরাধে তোমাদের পরিবারকে জেলের ভিতরে ভরে দেব। না না, আমাদের অ্যারেস্ট করতে হবে না। আপনারা বলুন আমাকে কি করতে হবে। কিন্তু আমি তাকে ডাকতে গেলে সে যদি আমার সঙ্গে আসতে রাজি না হয়? আপনার সঙ্গে পুলিশ থাকবে। আমি যেমনটা বলবো আপনি গিয়ে সেখানে সেই কথাগুলোই বলবেন। এবার চলুন। তারপর শিল্পার স্বামী আমার কথা মতো এখানে এসে শিল্পাকে নিয়ে চলে গেল। বাহ বৌমা, সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। কিন্তু মা, শিল্পার চলে যাওয়ার পর বাড়িতে সবাই অনেক হাসি খুশি আছে, কিন্তু আমার মনে হয় বাবা অনেক দুঃখ পেয়েছে। না বৌমা, তুমি এখনো সত্যি কথাটা জানো না। তোমার বাবা অনেক ভালো মানুষ।
25 বছর আগে সুরেশ যখন শিল্পাকে নিয়ে এই বাড়িতে এসেছিল, তারপর সে একদিন আমার রুমে এসে আমাকে সব কথা জানিয়েছিল। এটা তুমি কি বলছো সুরেশ? তুমি এক অজানা মহিলাকে আমার জায়গা দিয়ে দিলে? রাধা, এই মহিলাটি আমাকে নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল, তারপর বলেছে যে আমি তার সঙ্গে সময় কাটিয়েছি। আমার কিছু মনে নেই রাধা, সে বলেছে আমার নামে পুলিশ কেস করবে এবং আমাকে জেলে ভরে দেবে। না না, আমি তোমাকে জেলে যেতে দেব না। আমার যত কষ্ট হবে আমি সব সহ্য করে নেব, কিন্তু তুমি সেই মহিলাকে ঠিকভাবেই রাখো, সে যেন পুলিশ কেস না করে। শাশুড়ির মুখে এই সমস্ত কথা শোনার পর রিঙ্কি অবাক হয়ে যায়। তার মানে বাবা আপনাকে ভালোবাসে? শিল্পা এতদিন পর্যন্ত বাবাকে ব্ল্যাকমেল করছিল? হ্যাঁ বৌমা, তোমার বাবা অনেক চেষ্টা করেছে তাকে বাড়ি থেকে বার করার, কিন্তু কোনো লাভ হয়নি। তোমার বাবা বাধ্য হয়ে বিক্রমকেও তার হাতে তুলে দিয়েছিল, না হলে সে পুলিশ কমপ্লেন করে দিত। রিঙ্কি তার শাশুড়ির সঙ্গে বসে কথা বলছিল, এমন সময় তার শ্বশুর মশাই সেখানে চলে আসে। আজ আমি অনেক খুশি রিঙ্কি, তুমি শিল্পাকে এই বাড়ি থেকে বার করে আমাকে এবং রাধাকে আবার এক করে দিয়েছো। প্রার্থনা করব তোমরা যেন সারা জীবন সুখে থেকো। এবার বিক্রমদের বাড়িতে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। এরপর থেকে বিক্রম রাধাকে আর ছোট মা বলে ডাকতো না, সে তাকে মা বলেই ডাকতে শুরু করে দেয়। 25 বছর আগে তাদের বাড়িতে যে অশান্তি শুরু হয়েছিল, রিঙ্কির জন্য সেই অশান্তি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।